আমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছি ঢাকাবাসীর উদ্দেশ্যে এবং এখানে জাতীয় সকল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চাচ্ছি। দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যে আন্দোলনটি হচ্ছে সেটি হয়তোবা আমি ইশরাক হোসেন আমার প্রতি বৈষম্য করা হয়েছে। আমি আদালতের রায়ের মাধ্যমে আমি যে মামলাটি করেছিলাম আইন মেনে সেই মামলার এখন আইন অনুযায়ী আমার এতদিনের শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না। সেটার জন্য হয়তোবা আপনারা অনেকে মনক্ষুণ্ণ হয়েছেন। কিন্তু আমি আবারও বলতে চাই, আজকের এই আন্দোলন কোন এক ব্যক্তির ক্ষমতা অথবা কোন একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আজকে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে আমি সবকিছুই মিডিয়ার কাছে বলেছি, আপনারাও দেখেছেন। আজকে বলতে চাই খুব সংক্ষিপ্তে, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। এই মামলাটি করা হয়েছিল 2020 সালের 1 ফেব্রুয়ারি আমার নির্বাচনের 30 দিনের মাথায় 3 মার্চ ইলেকশন কমিশনের যে ট্রাইব্যুনাল সেই আইনটি মেনে করা হয়েছিল। দীর্ঘদিন যাবৎ কোন প্রতিকার পায় নাই, দেশে আইনের শাসন ছিল না। আত্মীয় মেয়র তাপসকে অবৈধভাবে রাত 1টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। যখন 5টা থেকে আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম, আমি এগিয়েও ছিলাম। 6:30টার দিকে বন্ধ করে দেয়, রাত 1টার দিকে সেটাকে অবৈধ চেয়ে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সবকিছু শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী। এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয়। কমিশনের সেখানে বিজ্ঞ আইনজীবীরা রয়েছে, আমার জানা মতো 7-8 জন ডিস্ট্রিক্ট জজ, তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকেন। তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা যাতে এখানে কোনো গ্যাপ না থাকে, কোনো ভুল। তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো আইন মন্ত্রণালয়ের কি মতামত চাওয়ার জন্য। নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা, তারা যে সিদ্ধান্তটি নেবে সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যদি এই চর্চাটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি, তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হবে না। এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে একই জিনিস চলতে থাকে। এরপর গেল আইন মন্ত্রণালয়, আবার আসলো ইলেকশন কমিশন, তার আইন অনুযায়ী গ্যাজেট করলো। গ্যাজেট করার পর এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয় একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা। এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই, কারণ ইতিমধ্যে ভোট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় হয়ে এই ফাইলটি দিয়েছে, তারা শুধুমাত্র শপথের আয়োজন করে। এরপরে আপনারা দেখেছেন একটি নতুন দল, যাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম। সত্যি কথা বলতে, যে নতুন তরুণদের একটি দল প্রতিষ্ঠা হচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। তরুণদের নেতৃত্বে এগিয়ে আসুক। কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যে যাদের দলের 5জন প্রতিনিধি রয়ে গেল, তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম 2011 সালে, যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, সেখান থেকে আবার আমরা পেছনে। এখানে আমি একজন উপদেষ্টার উদাহরণ দিব, জনাব নাহিদ ইসলাম। অত্যন্ত উনি একটা ভালো পদক্ষেপ নিয়েছেন, প্রশংসনীয়। উনি পদত্যাগ করে গিয়ে রাজনীতিতে জয়েন করেছেন। কিন্তু বাকি যে 2 জন উপদেষ্টা রয়েছে, তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে মদত দিচ্ছে আরো 2-1 জন উপদেষ্টা, যারা সম্মিলিতভাবে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে, ভালো না করতে পারে, রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে 31 দফা দিয়েছে সেটাকে বাস্তবায়ন না করতে পারে, সেটার মধ্যে যুক্ত রয়েছে